ঢাকা ১০ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। ঢাকা থেকে যে নির্বাচন করবেন সেটাও মোটামুটি নিশ্চিত, তবে উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এছাড়া ওপরতলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে, খবর আছে সারাদিনের, সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজনীতির গতিপথ। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন রাজেকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসুদ, এবং যুক্ত হয়েছেন MA আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আলোচনার বিষয় রেখেছি রাজনীতির গতিপথ। বাংলাদেশের রাজনীতি এখন কোন গতিতে চলছে? সকলেই বলছে যে রাজনীতি সংকটে, এর সমাধানটা আসলে কিভাবে সম্ভব? আমি শুরুটাই করতে চাই আপনার কাছে, রাজেকুজ্জামান রতন, আপনাকে দিয়ে। ধন্যবাদ। রাজনীতি একটা গতিময় জিনিস, ফলে গতিতে থাকলে তার সামনে কখনো কখনো লক্ষ্য থাকলে লক্ষ্য অর্জনের চেষ্টা হয়, কখনো কখনো লক্ষ্যটা যদি দূরবর্তী হয় মানুষের মধ্যে একটু হতাশা আসে, আর লক্ষ্য যদি নিকটবর্তী হয় মানুষের মধ্যে উত্তেজনাটা বাড়ে। যেমন ধরুন 5ই আগস্টের আগে লক্ষ্যটা নিকটবর্তী ছিল যে আওয়ামী লীগের সরকারকে উচ্ছেদ করতেই হবে, তখন রাজনীতিতে একটা প্রচণ্ড গতি এসেছিল। আবার অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা রাজনীতিতে ঢিলেমির জায়গা তৈরি করে দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন, তার রোডম্যাপ কী হবে, কোথায় কিভাবে কি হবে, মানুষের সামনে আর কোনো লক্ষ্য নাই। অনেকটা মনে হলো যে চলছি তবে কোথায় যাচ্ছি ঠিক জানি না। ফলে তার একটা সর্বব্যাপক একটা হতাশার জায়গা যেমন আছে, উদ্যমহীনতা যেমন আছে, ঠিক সেই সময় আমরা দেখলাম যে নীতিহীনতারও একটা চূড়ান্ত চর্চাও হচ্ছে। যে দুর্নীতির বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ ছিল, যাদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনটা গড়ে উঠল, তারা ক্ষমতার চেয়ারে বসবার সাথে সাথে কিংবা ক্ষমতার আশেপাশে আসতে না আসতে অথবা ক্ষমতার একটু গন্ধ পেতে না পেতেই তারাও একজন দুর্নীতিবাজ হয়ে গেলেন। ফলে মানুষের মধ্যে কিন্তু এই একটা বলবো যে একটা প্রতারিত হয়েছি এরকম মানসিকতাও তৈরি হচ্ছে। দুর্নীতির জায়গাটা, হ্যাঁ, দুর্নীতি, দুঃশাসন, লুণ্ঠন সবই যখন চলছে, তারপরে যে প্রশ্নটা এসছে যে এখন তারস্বরে বলছেন অন্তর্বর্তীকালীন সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কিন্তু সবাই বলছে নির্বাচন কি হবে? নির্বাচনের শঙ্কা, মানে অনাস্থার জায়গাটা এমন, শঙ্কাটা অন্য জায়গায়, অনাস্থার হচ্ছে প্রধান শঙ্কাটা হচ্ছে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে শঙ্কার জায়গা। যদি দেশটা এইভাবে চলে তাহলে অর্থনীতির কি অবস্থা হবে, সেটা হচ্ছে শঙ্কার জায়গা। যদি রাজনীতির নামে এই ধরনের তৎপরতা চলতে থাকে তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎটা কি, গণতান্ত্রিক পরিবেশটা কেমন হবে, সেগুলো হচ্ছে শঙ্কার জায়গা। ফলে অনাস্থা এই সংকটকে আরও বাড়িয়ে তুলছে। অনাস্থা এবং অবিশ্বাস সংকটকে অনেকটা ঘনীভূত করছে এবং অনেক সময় যেটা অশনি সংকেত মনে হতো সেটা মনে হচ্ছে নিকটবর্তী সংকেত, যে আগামী 2 মাস পরে তাহলে কি হবে। যদি ডিসেম্বরের পরে যদি তফসিল ঘোষিত না হয় তাহলে ধরে নিতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না। আর যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়, নির্বাচন কোথায় যাবে? নির্বাচন যদি না হয় আগামী বাজেটের আগে কি নির্বাচন হবে? আগামী বাজেট যদি এই সরকার আরেকটা বাজেট করে এবং গত বাজেটের মতো সে যদি ফেইল করে, জিডিপি গ্রোথের ক্ষেত্রে বলি, রাজস্ব আয়ের ক্ষেত্রে বলি, এমনকি উন্নয়ন বাজেটের ক্ষেত্রে বলি, এমনকি শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যদি বলি, আজকেও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের সমাবেশে সাউন্ড গ্রেনেড, জল কামান এটা ছোড়া হয়েছে। গতকাল প্রাইমারি স্কুলের শিক্ষকদের মিছিলকে ছত্রভঙ্গ করতে হচ্ছে জল কামান ছুঁড়ে কিংবা সাউন্ড গ্রেনেড মেরে, 110 জনের মতো তারা আহত হয়েছে। তার প্রাইমারি শিক্ষকরা রাস্তায়, নন এমপিও শিক্ষকরা রাস্তায়, প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরাও রাস্তায়। বাংলাদেশের 27 লক্ষ প্রতিবন্ধী শিশু, তাদের কেউ নাই, তাদের কে দেখবে? পরিবারের কাছে তারা বোঝা, সমাজের কাছে তারা অপাঙ্ক্তেয়, তাদেরকে যে একটু, এমনকি তাদেরকে তো খাওয়াটাও শেখাতে হয়। সেই 1700টা স্কুলের শিক্ষকরা তারা বসে আছে কতদিন ধরে, তারা কি বেতন পাবে না? তারা এই প্রতিবন্ধী শিশুদেরকে দেখভাল করার দায়িত্ব নিয়েছিল, তাদেরকে দেখভাল করার কেউ নাই। এই জায়গায় কেন নাই? আমাদের টাকা নেই, অথচ সরকার বলছে আমাদের নাকি মাথাপিছু আয় আবার বেড়ে গেছে। আবার বাংলাদেশ ব্যাংক বলছে গত 24 সালের জুন থেকে
25 সালের জুন পর্যন্ত এই 1 বছরের মধ্যে আমাদের এখানে কোটিপতি বেড়ে গেল 10,337 জন। কোথা থেকে এলো টাকা? আবার এই সময় আমাদের আমি তো হইনি না, আপনি হননি। তাহলে আবার এই সময় আবার আমাদের সন্তানেরা দেশের বাইরে থেকে টাকা পাঠিয়েছে $30 বিলিয়ন রেমিটেন্স হিসেবে। তাহলে এগুলো যখন মানুষ দেখে, তাহলে আমরা যে সবচেয়ে বড় আমাদের বিক্ষোভটা ছিল, একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নাই, একটা জবাবদিহিতা নাই, লুণ্ঠন আছে, তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ নাই, এবং ক্ষমতায় যারা আছেন তারা যেমন দুর্বিনীত, আমলা যারা আছেন তারাও সেমনি জবাবদিহিহীন, পুলিশ যারা আছে তারা অনেক সময় নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে। তো এগুলোর হাত থেকে তো মানুষ একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ চেয়েছিল, সেগুলো পাচ্ছে না বলে আপনারা যে আজকে যে টপিকটা ঠিক করেছেন যে রাজনীতিতে এই যে অস্থিরতা, অনিশ্চয়তা, রাজনীতিতে অস্থিরতা এবং অনিশ্চয়তার মূল কারণ হচ্ছে অর্থনীতিতে অনিশ্চয়তা আর রাজনীতিতে অনাস্থা। যিনি ক্ষমতায় আছেন তার প্রতি মানুষের আস্থাটা কমে গেছে। দুর্নীতির কারণ হয়তোবা এটা সবচেয়ে বড় কারণ হতে পারে, আমি যদি ভুল না বুঝে থাকি। রাজিকুজ্জামান রতন, আমি চলে যেতে চাই এম এ আজিজ আপনার কাছে। রাজনীতি কোন পথে, গতিপথ যদি না বলি, কোন পথে, এবং রাজনীতি যে সংকটে, বাংলাদেশের রাজনীতি সংকটে, এটার সমাধান চাচ্ছেন অনেকেই, আপনার কাছে জানতে চাই সমাধান আছে আপনার কাছে কোনো? ধন্যবাদ আপনাকে। কারণ এই সরকার রাজনীতিটাকে যে জায়গায় নিয়ে এসছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে যে কলহ তৈরি হয়েছে, এটা অবশ্যই আমি বলবো এই সরকারের মিসহ্যান্ডেলিংয়ের কারণে। অভ্যুত্থানের শক্তিগুলোকে দ্বিধা বিভক্ত করে ফেলছে। এখন ধরেন বড় দল বিএনপি, তারা বলে যে আমরা ঐক্যমত কমিশনে যেটা স্বাক্ষর করেছি সেটাকে আমরা অন করব, তার বাইরে নয়। আর ঐক্যমত্য কমিশন আলোচনায় যে স্বাক্ষর নিল, যে জুলাই সনদে যেখানে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর নিল, সেটা তারা নিজেরা বদলিয়ে ফেললো, অর্থাৎ নোট অফ ডিসেন্ট নাই। এদিকে বলা হচ্ছে যে জুলাই সনদ সরকার দিবে, তবে সেটা জুলাই সনদ দিবে প্রধান আর উপদেষ্টা, তিনি একটি আদেশের মাধ্যমে, এবং সেই ভোট হবে আদেশের উপর, হানা ভোট, গণভোট যেটা। এখানে তো আমার তো মনে হয় লেজে গোবরের অবস্থা। এক হলো, আমি যেটা বরাবরই বলি, এই সরকার একটা সাংবিধানিক সরকার। কারণ হচ্ছে এই সরকার এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, এবং ওত নিয়েছে তখন অপেক্ষা করছে, বঙ্গভবনে অপেক্ষা করেছে এই সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্স নেওয়ার জন্য অপেক্ষা করছে, ওইটা আসছে, তারপরে ওত নিয়েছে। অর্থাৎ ওই 106 অনুচ্ছেদ কিভাবে আসলো সেটা নিয়ে বিতর্ক, অন্য বিতর্ক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সরকার সাংবিধানিক সরকার। এই সরকার সাংবিধানিক কোনো মৌলিক ইস্যু সংস্কার এখতিয়ারই রাখে না। এবং এই সংবিধান যেহেতু জীবিত, এই সংবিধানের সাথে সাংঘর্ষিক এমন কোনো আপনার আদেশ প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা সহ কেউ দিতে পারে না, অথচ সেই আদেশ দিবে। এই আদেশ তো একবার না একবার চ্যালেঞ্জ হবে। সুতরাং এখানে কিন্তু আইনি ভিত্তি আবার বলা হয়েছে আদেশে, জুলাই সনদের আইনি ভিত্তি কে দিবে? সংসদ ছাড়া তো আইনি ভিত্তি দেওয়া যাবে না। এখন সংসদের আগে এক গ্রুপ বলতেছে যে নভেম্বরে গণভোট চাই। গণভোটটা কি কেন করবেন? যে জনগণের সম্মতি আছে, এইটা বোঝাবেন। জনগণের সম্মতি আছে, আপনারা তো 25 দল এক হইতে পারেন না। 30 দল বলছে না, 1 বছর কাজ করলো, একপথ হতে পারে নাই, তো জনগণ ঘাড়ে চাপাচ্ছেন কেন? আপনারা একপথ হতে পারেন নাই তো। আপনারা তো যদিও সংস্কারের ম্যান্ডেট নাই, তারপরেও আপনারা মেনে নিছি যে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তি শেষে কিন্তু একটা কথা বলেছে, ফেসিবাদের বিলোপ চাই। ফেসিবাদের বিকল্প হচ্ছে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, মানবিক বাংলাদেশ। এর জন্য কিছু সংস্কার দরকার। হ্যাঁ, আমরা জনগণ এইটি আর রাজনৈতিক দলের উপরে আস্থা রাখতেই হবে। আমরা তো রাজনৈতিক দলের দ্বারা জিম্মি। ওই যে 30টা দল যে বসছে, পরে সনদে স্বাক্ষর করেছে 25টা, বাম দল 5টা স্বাক্ষর করে নাই, কেন করবে? আমার কথা হলো শুরুটাই হচ্ছে অবৈজ্ঞানিক। 30টা দল আছে, 30টা দলের নীতি আদর্শ আলাদা, তারা সব ইস্যুতে এক হবে কি করে? তাহলে তো এক দল হয়ে যাবে, তাহলে তো দল থাকে না। কিন্তু
আপনারা তাদেরকে এই 1 বছর প্রায় কাল পর্যন্ত এক জায়গায় আনার চেষ্টা করেছেন, এটা তো অবৈজ্ঞানিক। তারপরে জুলাই সনদে মৌলিক সংস্কার আছে 48টা, 48টাতে আপনি হানা ভোট দিবেন, কিভাবে 48টাতে হানা ভোট দেবো আমি? তাহলে জুলাই সনদ নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ বা এক ধরনের অনিশ্চয়তা বা এক ধরনের ধোঁয়াশা থেকেই তো গেছে। এখান থেকে আসলে তো বের হয়ে আসারও তো একটা রাস্তা খোঁজা দরকার। সেই রাস্তাটা কি আপনারা দেখেন কিনা? মানে আপনাদের রাস্তা দেখি কিভাবে সেটা? আমি রাস্তা দেখি যে ওই যে আইনি ভিত্তি শব্দটা বাদ, আইনি ভিত্তি দিতে পারবে না। আইনি ভিত্তি এই 25টা দলকে আপনার এই দেশ ইজারা দেওয়া হয় নাই। এদেশের মালিক এই সংবিধান অনুযায়ী আপনি আমি জনগণ। 25টা দল অ্যাজিব বসতেছে, সমাধান করতেছে, মনে হয় তারা বাংলাদেশের মালিক, তারা যা করবে জনগণ মানবে। আর 18 কোটি জনগণ, আপনারা বসেন তো 30 দলের 60 জন, 60 জন একমত হতে পারেন না। আপনারা এই সংবিধান অনুযায়ী যেহেতু সাংবিধানিক সরকার, আপনি এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু করেন না। প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিল যে আমরা সব দল নিয়ে বসবো, যতটুকুই একমত হতে পারে ততটুকুই নিয়েই নির্বাচনে যাব, বাকিটা ওয়েবসাইটে দিয়ে দেব, মানুষ দেখবে কোন দল কোন জায়গায় একমত হয়নি। ওইটাই তো সঠিক ডিসিশন ছিল, কারণ একমত যতটুকু হয়েছে অতটুকু নিয়ে নির্বাচনে যাবে, বাকিটা যার যার নির্বাচনে ইশতেহারে থাকবে। অবশ্যই আমি ফিরবো এই প্রসঙ্গটাই আমি একটু রাজিকুজ্জামান রতনকে করতে চাই। সেটি হলো যে বলা হচ্ছে যে যতটুকু প্রধান উপদেষ্টার বক্তব্য পর্যন্ত থাকি, এবং তারপর যেটা বলা হলো যে যখন এটা বাস্তবিক অর্থে জনসমক্ষে এলো বা রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেওয়া হলো, ঐকমত্য কমিশন হাতে তুলে দিল, তখন সেখানে অনেক কিছুই বদলে গেছে, অনেক কিছুই সংযোজিত হয়েছে যেটি আসলে তারা আলোচনার মধ্যেও ছিল না। তো এই হঠাৎ করে বদলে যাওয়ার এই কাহিনীটা কি বলে আপনার মনে হয় রাজিকুজ্জামান রতন? বদলে দিল কারা? বদলে দিন কিন্তু ঐকমত্য কমিশনের যারা দায়িত্বে ছিলেন তারা। রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, বিতর্ক করেছে, একমত হয়েছে, দ্বিমত প্রকাশ করেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে। তা 84টা বিষয় আলোচনা ছিল, তো তার মধ্যে সংবিধান সংক্রান্ত বিষয় প্রায় 16-17টা ছিল, বাকি বিষয়গুলো প্রায়োগিক দিক ছিল, সেখানে কিছু বিষয়ে একমত দ্বিমত, যাই হোক শেষ পর্যন্ত এলো যে কোন কোন প্রশ্নে একমত হয়েছে আমরা সেগুলো নিয়ে চলি। এটা তো একটা মানে জেনারেল কমন সেন্স যে আমরা 3 জন কথা বলছি, 3 জনের যদি 10টা ইস্যু থাকে, তাহলে আমরা যদি একমত হতে চাই তাহলে কি বলবো? বলে ঠিক আছে ভাই, যে কটা প্রশ্নে আমরা একমত হয়েছি আসেন না এটা নিয়ে চলি। এটা তো শুধুমাত্র ডেমোক্রেসি না, এটা ডিসেন্সিও বটে। আর বাকিটা কি হবে? বাকিটা ঠিক আছে, জনগণের কাছে যাই, যার সমর্থন বেশি হবে ধরে নেব যে জনগণ তার পক্ষে আছে। তা যদি হতো তাহলে কিন্তু এই জটিলতাটা তৈরি হয় না। দেখুন, যেদিন তারা স্বাক্ষরের জন্য ডাকলেন সেদিন আমরা বাসদের পক্ষ থেকে আমরা বললাম আমরা স্বাক্ষর করব না। কেন করব না? কারণ আপনারা বলেছেন যে এইখানে যা যা আছে তার পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে। তা আমাদের এখানে তো দ্বিমত আছে, তা দ্বিমতটা পরিপূর্ণভাবে কীভাবে বাস্তবায়িত হবে বলেন? তার মানে আমরা যা বিতর্ক করলাম আর সিদ্ধান্তে যা লিখলাম, বিতর্কের সঙ্গে সিদ্ধান্ত মিলল না। 2 নম্বরে আছে এই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। প্রথমে পরিপূর্ণভাবে, তারপর হচ্ছে পূর্ণাঙ্গভাবে, পূর্ণাঙ্গ মানে অ্যাজ হোল। তাহলে এর মধ্যে যে 84টা পয়েন্টে অনেকের অনেক দ্বিমত ভিন্ন মত আছে, সেগুলো কি হবে তাহলে? 3 নম্বর আছে যে আমরা এটা নিয়ে কোনো আদালতে যাব না, কোনো আইনের আশ্রয় নেব না। তা বললাম যে এটা ভবিষ্যতে কে আইনের আশ্রয় নেবে কি নেবে না তার পথ আমরা কি বর্তমানে বন্ধ করে দিতে পারি? ফলে আমরা এই কারণে বাসদ, কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাসদ, এই 3 পার্টি মিলে আমরা বললাম যে আমরা এইটাতে স্বাক্ষর করব না। আমরা করলাম না, তখন আমাদের বিরুদ্ধে অনেক বিষোদ্গার হলো, অনেক কিছু হলো। কিন্তু কিছুদিন পরে বিএনপি যারা স্বাক্ষর করেছিল তারাও বলল আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এবং প্রতারণাটা ওই দিনই করা হয়েছে যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হলো ঘটা করে। সেই দিন জুলাই যোদ্ধারা ওখানে একটা আন্দোলন করেছিল, ওই আন্দোলনের ইস্যুটা জাস্ট স্বাক্ষর করার পরে যুক্ত করে দেওয়া হলো। তার মানে আপনি, আমি, আজিজ ভাই 3 জনে মিলে একটা এগ্রিমেন্ট করেছি, তারপরে যদি কোনো কিছুকে আবার যুক্ত করতে হয় 3 জনের একটু আলোচনা করতে হবে। তো আমি কি যুক্ত করে দিতে পারি? এটা এই যে করে দিয়ে যে শুরু হলো, তারপরে দেখুন যা আলোচনা হয় নাই তাও আসতে শুরু করলো,
বলা হয়েছিল যে আলোচনার মধ্য দিয়ে আমরা ঐক্যমত গঠন করব, কিন্তু সনদ বাস্তবায়নের দায়িত্ব হবে পরবর্তী সরকারের। কিন্তু আসলো যে না, সনদ আগেই তাকে বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। এগুলো সবই কিন্তু করেছে যারা দায়িত্ব নিয়েছিলেন ঐক্যমত করবার। তাহলে সেক্ষেত্রে আসলে সবশেষে যদি আমরা বলি যে তারা হস্তান্তর করে দিয়ে তারা তো এখন আর এই দায়িত্বে নাই, এবং সমস্ত যে রাজনৈতিক পরিস্থিতি একটা ঘোলাটে অবস্থায় আছে বা ধোঁয়াশার মধ্যে আমরা যে আছি, সেটি আসলে কিভাবে দূর করবে, এখন কারা দূর করবে, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলব। রাজিকুজ্জামান রতন তার মতামত দিয়েছেন। আমি এম এ আজিজ আপনার কাছে চলে যেতে চাই। ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে অনেক অভিযোগ অনেকেই করছেন, আপনার মতামতটা জানতে চাই যে আসলে কি চেয়েছিলাম আমরা, কি হয়েছে। আমি এর আগেও বলেছি যে এই সরকার ঘিরে 17 জন বিদেশি নাগরিক আছে। ঐকমত্য কমিশনের মূল যে ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন আলী রিয়াজ সাহেব, তিনি আমেরিকান সিটিজেন। আমেরিকায় আমি আগেও লিখছিলাম যুগান্তরে যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন তো ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ পড়ে গেছে। এখন বিদেশি নাগরিক যে দেশে, বিশেষ করে আমি যদি বলি পরাশক্তির যে দেশের যে নাগরিক হয়, সে ওত নেওয়া হয়েছে না, সেই দেশের স্বার্থের বাইরে কিছু করবে। এখন ধরেন আপনি দেখেন যে ট্রেড কর আমেরিকা যে কর বসাইছিল ট্রাম্প, করের ব্যাপারে নেগোসিয়েশন হতে গেছে না, বাংলাদেশের টিম গেছে না, সেখানে গোপন একটা চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে আজ পর্যন্ত জানি না তো। হ্যাঁ, সেই চুক্তিতে ইতিমধ্যে দেখেন পোর্ট দিয়ে দিছে, মানবিক করিডোর যাচ্ছে কিনা, আমেরিকান ঘাঁটি হচ্ছে কিনা। আপনার আমাদের এই বহু আগের প্ল্যান, আমি নিজে বহু রিপোর্ট করেছি। আপনার আমাদের পাহাড়ি জেলা, ওদিকে আরাকান, ওদিকে তিব্বত, এটি নিয়ে অন্য নামে একটা দেশ হওয়ার কথা, সেই ষড়যন্ত্রে আমরা ঢুকে পড়েছি কিনা, এগুলো তো ভাবনার বিষয় আছে। এখন আলী রিয়াজ সাহেব, আপনিই বলেন, আপনি কি এটা পারতেন যে আপনার সামনের সবগুলো রাজনৈতিক দল একটা সনদে একটা ডকুমেন্টে স্বাক্ষর করে গেল, আপনি সেটা বদলে ফেললেন, অর্থাৎ গজবট লাগাইতেন। এটা উনি বদলেছেন, এটার আসলে প্রমাণটা উনি বদলেছেন অথবা নির্দেশিত হয়ে বদলাইছেন। উনি তো দায়িত্বে, ঐকমত্য কমিশনটা দায়িত্বে, এটার সভাপতি হচ্ছে প্রধান উপদেষ্টা, উপদেষ্টার নির্দেশে আছে নিশ্চয়ই। প্রধান উপদেষ্টা তো সভাপতি, এটার আলী রিয়াজ সাহেব হলো সহসভাপতি। তো সুতরাং আলী রিয়াজ সাহেব, আমরা তো লক্ষ্য করেছি আলী রিয়াজ সাহেব তো এটা পুরোটা হ্যান্ডেল করেছে। হয়তো উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ নিয়েছে বা নির্দেশ নিয়েছে বা তার ইচ্ছা বাস্তবায়ন হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যে ওই ঐকমত্য কমিশন যেটা বলছে, আপনি যেটা স্বাক্ষর করলো, আপনি সেটা না দিয়ে সেটা কপি দিয়ে দিছে, যেটা স্বাক্ষর করেছে পার্টিগুলোর কাছে, রাজনৈতিক দলগুলোর সাথে কপি আছে, আপনি সেটা চেঞ্জ করলেন উইদাউট ডিসকাশন, আপনি চেঞ্জ করে দিলেন, তাদেরটা মানবে কেন বলেন? এবং এইটা আমি বলবো যে দেশটাকে অশান্ত করা, দেশটাকে ক্রাইসিসে ফেলে দেওয়া, যাতে নির্বাচন না হয়, যাতে দেশটা সঠিকভাবে গণতন্ত্র ফিরে না পায়, এরকম একটা অবস্থা, যাতে করে পরাশক্তির যে লক্ষ্যগুলো বাস্তবায়ন হয়। এটার কারণ এটা হতে পারে, তো আমি কল্পনা করতেই পারি। কারণ যেটা বিএনপি বলেছে যে আপনার করেছে কি, ঐকমত্য কমিশন বেইমানি করেছে, এর চেয়েও খারাপ কিছু করেছে, জাতি এবং দেশের স্বার্থের শত্রুতা করেছে। এই জাতিকে ধ্বংস করার জন্য ঐকমত্য কমিশন এই কাজটা করেছে। আপনি বলেন ওই জুলাই সনদ যেটা, এটা তো আসলে এক ধরনের এগ্রিমেন্ট, এক ধরনের রাজনৈতিক দলগুলোর একমত হওয়া। এটা যদি পাশও করতে চান, গণভোট দেওয়া হবে না, এটা সংসদে পাশ হবে। অর্থাৎ একটা সব পার্টির একটা চুক্তি, আমি বলবো জনগণের কাছে একটা দেওয়া, অঙ্গীকার দেওয়া। সেটাও আবার 2 নম্বরই করে দিলেন, যদি অঙ্গীকার করে ফেলে। এটাও আপনি দেখেন, নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা তো ডিসিশন হয়েছে, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা তারা আপনার ইশতেহারে দিবে, জনগণ গ্রহণ করলে হবে, না হলে হবে না। এখন যে জুলাই সনদ যদি গেলোটিন করেন, জোর করে চাপায় দেন, ধরেন যে সরকার ক্ষমতা আসলো সে ফেলাই দিল, কি করবেন? সংসদ ছাড়া তো এটা পাস হবে না। তো সংসদ তো আপনার তো সবাই এই জন্য একমত হয়ে করতে হবে।
আর আমি বলবো ঐক্যমত্য কমিশনের 2 জন বিদেশি আমেরিকান নাগরিক কিন্তু কেটে পড়ছে, হয়তো তারা আসতে পারে, আবার সময় হলে আসতে পারে, কিন্তু ঐক্যমত্য হয়তো অজুহাত আছে, ঐক্যমত্য কমিশনের তো সময় নাই, তারা চলে গেছে। আজিজ আপনাকে একটু থামাই, আমি খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে একটুখানি জানতে চাই, আবারও ফিরে এসে রাজিকুজ্জামান রতনের কাছে আমি জানবো বিষয়টি। ঐক্যমত্য কমিশন নিয়ে তো আমরা কথা বলছিলাম, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এটি আমরা প্রায় সকলের মুখে শুনছি, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছেন যে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র হচ্ছে, এবং তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি জানিয়ে বলছেন আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তো সেক্ষেত্রে আসলে এই যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার মতো এখন কোনো শক্তি কি আছে যে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার মতো, শুধু জনগণ ছাড়া আর কেউ? জনগণের তীব্র অসন্তোষ আর রাজনৈতিক দলগুলোর ভূমিকা, এই দুটো মিলেই কিন্তু এই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হবে। যেমন ধরুন, নির্বাচন করতে চায় না কারা, আর নির্বাচনটাকে ঝুলিয়ে রাখছে কারা, নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলতে গিয়ে নির্বাচনী তফসিলটার যথাযথ সময় ঘোষণা হবে কি না এই ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে কারা, সবগুলো যদি দেখুন তারপরে একটা সুতায় গাঁথা যাবে যে যারা নির্বাচনটা না হলে তাদের হাইয়েস্ট বেনিফিট অ্যাচিভ করতে পারে তারা সেটা করছেন। নির্বাচনটাকে একটু পিছিয়ে দিতে পারলে তারা মনে করছেন যে সরকারের সহযোগিতায় তারা তাদের সংগঠন গুছিয়ে তুলতে পারবেন, তারা তাদের ভাবটা করছেন। আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এমন কিছু ব্যক্তিবর্গ আছেন তারা মনে করেন যতদিন তারা থাকতে পারেন ততদিন তারা থেকে যাবেন। তাহলে এই যে তিনটা চিন্তা এক সূত্রে গঠিত হয়ে ফলাফলটা হলো যে নির্বাচনটাকে একটু অনিশ্চয়তার মধ্যে ফেলো। কিন্তু নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেললে নিশ্চিত অরাজকতা তৈরি হবে। সেটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এর চেয়ে ইমপ্রুভ হবে না, অর্থনীতি এর চেয়ে বেশি গতিশীল হবে না, এবং রাজনৈতিকভাবে কোনো স্থিতিশীলতা আসবে না। তাহলে দেশের পরিস্থিতিটা কি দাঁড়াবে? আমরা একটা নিশ্চয় বিরতির পরে এসে দেশের পরিস্থিতিটা আসলে কি দাঁড়াবে বা কোন দিকে যাচ্ছি আমরা সেই বিষয়টি নিয়ে জানবো, এবং সেই সাথে নতুন দলগুলোর রাজনীতিতে আসা সেই তাদেরকে আপনারা কিভাবে দেখছেন, এবং উপদেষ্টা পরিষদের অনেকেই নির্বাচনে অংশগ্রহণের আশা ব্যক্ত করেছেন, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? একটা অংশে এম এ আজিজ আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো যে বেশ কয়েকদিন থেকেই আমরা যে এই জুলাই সনদের বিষয়টিকে কেন্দ্র করেই আমরা বিএনপি এবং জামাতের মধ্যে নানা ধরনের বাকযুদ্ধ দেখতে পাচ্ছি, কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে তারা দুদলকেই নানাভাবে অভিযুক্ত করে আসছে। যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন যে ৭১-এ বিরোধিতা করেছেন, এখন বিরোধিতা করেন না, এমনটা বলেছেন। আবার আমরা জামাতের নায়েবে আমিরের কথা শুনছি, তিনি বলছেন যে সোজা আঙুলে ঘি যদি না ওঠে তাহলে আঙুল বাঁকা করে হলেও ঘি তুলতে হবে, এমনটাই তিনি বলছেন। এই যে যখন বড় দুটি রাজনৈতিক দল এরকম সামনাসামনি মুখোমুখি চলে আসে, তখন আমাদের সামনে তো একটা ইলেকশন আছে, ইলেকশনটাতে আসলে কতটুকু শান্তিপূর্ণ পরিবেশে আমরা ইলেকশনটা দেখতে পাবো, আপনার কি মনে হয়? মতামতটা সংক্ষেপে জানতে চাই। কিন্তু এখন অভ্যুত্থানের শক্তি আওয়ামী লীগ নাই, অভ্যুত্থানের শক্তি বিএনপি এবং জামাত, ভোটের দিক থেকে বড় দল। দুই দলের ভিতরে কিন্তু বাহাস লেগেছে। আপনি দেখেন, খেয়াল করে জামাত কিন্তু বলেছে যে নির্বাচন পিছালেও আপনার জুলাই সনদ আপনার নিয়ে গণভোট হতে হবে, আগে নভেম্বরে হতে হবে, এটা বলছে। আর বিএনপি বলছে যে আমরা যারা স্বাক্ষর করেছি, যেটা স্বাক্ষর করেছি ওটার বাইরে আমরা যাব না। তাদের কাছে ডকুমেন্ট দিয়ে দিছে ঐক্যমত্য কমিশন। এখন আপনি যেটা বললেন যে আঙুল বাঁকা করতে হবে, এটা একটা উত্তেজন, গোলমাল পাকানোর শব্দ। তারপর হাঙ্কি বাঙ্কি করা যাবে না। হাঙ্কি বাঙ্কির অর্থ তো আমি গুগল সার্চ দিয়েছি, কয়েক রকম আছে। উনি কি বুঝাইছেন তা জানি না, বোগলাবাজিটাই ধরলাম, ভদ্রটা ধরলাম। এবং ঢাকার চিত্র পাল্টে যাবে এমনটাও তো বলছে। তো এটা তো স্বাধীনতা যুদ্ধ হবে না। উনি আবার কি গণঅভ্যুত্থান ঘটাবে? ঘটাক না, ঘটাক। আপনি বলেন যে সব শব্দ জামাত উচ্চারণ করতেছে, বিএনপি মাঠে নামলে ঢাকা শহরের অবস্থা কি হবে, দেশের অবস্থা কি হবে বলেন? এটা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীও গতকাল বলেছেন যে আর বড় দল যদি এরকমটাই মনোভাব পোষণ করে বা তারাও যদি সংঘর্ষে যায় তাহলে সেই চিত্রটা কেমন হবে, এমনটাই তিনি বলতে চেয়েছেন। না, ওইটাই তো। তাহলে নির্বাচন হওয়ার পরিবেশ থাকবে না। আর যে ভাষাগুলি বলছে তাহলে তো দেখা যায় যে প্রায় 450 সেন্টার হবে। সেন্টারে যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা,
তাতে করে সব সেন্টার থেকে বাক্স নিয়ে নিয়ে দৌড়াবে, কেউ তো প্রোটেকশন দেওয়া থাকবে না। ব্যাপারটা তো এরকম। এই জন্যই বলা হচ্ছে যে নির্বাচন হয় কিনা সন্দেহ আছে, যতক্ষণ পর্যন্ত অভ্যুত্থানের শক্তি এক না হবে এবং আপনার আইনি সিস্টেমে না আগাবে ততক্ষণ পর্যন্ত সমাধান হবে না, এবং এটা অনন্তকাল বসে থাকবে না। একসময় দেখবেন এইটা হাতছাড়া হয়ে যায় পলিটিশিয়ান। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ। আজকের মতো আপনার সাথে আলোচনা শেষ করতে হচ্ছে। রাজিকুজ্জামান রতন, বিরতিতে যাবার আগে আপনাকে একটি বিষয় বলে গেছিলাম, সেটি হলো একটা খবর দিয়ে আজকে শুরু করেছিলাম যে ঢাকা 10 আসনে সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। এর আগে যখন তাকে বিভিন্নভাবে জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি বলেছিলেন এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। উপদেষ্টা পরিষদের যারা আছেন তারা যখন নির্বাচনে আশা ব্যক্ত করেন তখন সেটিকে আসলে আমরা কিভাবে দেখব, কিভাবে আসলে এটিকে আমরা মূল্যায়ন করব বা বিশ্লেষণ করব? রাজিকুজ্জামান রতন। নির্বাচনে যে কেউ দাঁড়াতে পারেন, নির্বাচনে দাঁড়াতে পারেন, নির্বাচনে ভোটার হতে পারেন, এটা কোনো সমস্যা না। কিন্তু যখন কেউ পদে থাকেন, আমাদের তো লড়াইটা এটাই ছিল যে দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় সুবিধাটাকে ব্যবহার করা না হয়। দলটা থাকবে অন্তরে, রাষ্ট্র সুবিধাটা তো জনগণের। রাষ্ট্রীয় সুবিধাকে ব্যবহার করে যদি কেউ নির্বাচনী ফয়দা নিতে চান, তাহলে তো তখন আর প্লেইং ফিল্ডটার লেভেল থাকে না, তখন একটা সুবিধার জায়গা থেকে লড়াই করা হয়। আর তিনি নির্বাচন করেন যদি, তাহলে প্রশ্ন তিনি কোন দলের প্রার্থী হবেন? তিনি কি স্বতন্ত্র প্রার্থী হবেন? না হলে কোন দলের হবেন? সে তার দলটা কোনটা? তার দল তো নিশ্চিত হয়ে আছে, এনসিপি থেকেই হবে। তিনি কি এখনো বলেছেন তিনি এনসিপি করেন? না, বলেননি। তিনি কি বলেছেন যে তিনি এখানে তিনি বিএনপি প্রার্থী হবেন? তাও তো বলেননি। তার মানে এক ধরনের সন্দেহের বাতাবরণ তৈরি করলেন। এগুলো একটা দিক। কিন্তু সন্দেহের চেয়ে বড় কথা, মানুষ কিন্তু একটা নৈতিকতা দেখতে চায়। অভ্যুত্থানকারী শক্তির কাছে মানুষ একটা নৈতিক শক্তি দেখতে চেয়েছিল, কারণ অভ্যুত্থানের অভ্যন্তরে একটা নৈতিক জাগরণ ছিল, যে কারণে তো লক্ষ লক্ষ মেয়েরা বেরিয়ে এসেছিল। কিন্তু সেই মেয়েরা আতঙ্কিত হয়েছে, প্রতারিত হয়েছে, ঘরে ঢুকে গেছে আক্রমণের মুখে। অভ্যুত্থান সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। তারপরে আমরা দেখলাম সাম্প্রদায়িকতা মানুষকে আবার বিভক্ত করে ফেললো। অভ্যুত্থান মাথার মধ্যে সে জাতীয় পতাকা বেঁধে কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অভ্যুত্থান করেছিল। অভ্যুত্থানের পরে দেখা গেল যে জাতীয় সঙ্গীত পাল্টে ফেলার কথা হচ্ছে, মানুষ আবার একটা প্রতারণার ধাক্কা খেলো। তারপর বললো আমরা গণতন্ত্রের দিকে যাত্রা করব। তারপরে দেখা গেল যে না, ঐক্যমত প্রতিষ্ঠা করার নামে ভিন্ন মতকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দেওয়া হলো। এরকম বহু ধাক্কা খেতে খেতে এখন তারা দেখছে যে ক্ষমতায় থেকেও নির্বাচন করার প্রচেষ্টা। মানুষ তখন আবার গালে হাত দিয়ে যদি ভাবে এই অভ্যুত্থান করে আমাদের কি শেষ পর্যন্ত এই অর্জন হলো? ফলে আমরা মনে করি যে জনগণের আকাঙ্ক্ষা ছিল একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন। ক্ষমতা দখলের জন্য এই যে কখনো কখনো অন্যায় পথ অবলম্বন করা হয়, কারণ ক্ষমতা দুর্নীতিকে প্রোটেকশন দেয়। ক্ষমতা যদি দুর্নীতিকে প্রোটেকশন না দিত, তাহলে এরা অনেকে হয়তো ক্ষমতায় থাকতেও চাইতেন না, ক্ষমতায় যেতেও চাইতেন না। ক্ষমতা যদি জবাবদিহিতা, দায়বদ্ধতা বাড়ায়, তাহলে হয়তো তারা অনেকে ক্ষমতায় থাকতেন না। আমরা তো মনে করি ক্ষমতা দায়বদ্ধতা বাড়ানো উচিত, ক্ষমতার একটা জবাবদিহিতা থাকা উচিত। গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেউ তাদের আর্থিক আয় ব্যয়ের বিবরণী দিলেন না কেন? যখন উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বলেন যে 20 কোটি 30 কোটি টাকা লাগে নির্বাচন করার জন্য, তার মানে কি ভেতরে ভেতরে তাদের অঙ্গীকার করার কথা ছিল? এটা আগে ছিল, এটা সেই বলছিল ইট ইজ ইমপ্লাইড। এটা অঙ্গীকার না করলে, কারণ না ধরেন আমি অঙ্গীকার নাই বা করলো, আমি যখন আগের সরকারকে খারাপ বলে তাকে আমি উচ্ছেদ করলাম, তখন কিন্তু নৈতিকভাবে আমার উপর দায়িত্ব এসে পড়ে যে আমাকে প্রমাণ করতে হবে যে আমি তার চেয়ে ভালো। অবশ্যই। তো এখন যদি তখন বলে যে 20 কোটি 30 কোটি টাকা না হলে তো নির্বাচন হবে না, তার মানে যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে সেই প্রক্রিয়াটা কি অব্যাহত রাখা হবে? তাহলে অভ্যুত্থান একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল। তো অভ্যুত্থানের পরে যারা ক্ষমতা এলেন, যারা কাণ্ডারি হলেন, তারা কি আসলে পরিবর্তন করতে পারলেন না? চাইলেন কি নাকি পুরনো পথেই দেশটাকে? নিশ্চয়ই আবারও আগামী অন্য কোনো অনুষ্ঠানে আমি অবশ্যই আপনার কাছে রাজিকুজ্জামান রতন জেনে নিব। এম এ আজিজ এবং রাজিকুজ্জামান রতন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকের মতো। আর দর্শক যারা আজকে ছিলেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যার সাথে, আপনাদেরও ধন্যবাদ।